নিয়ে কথা বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়া ভিত্তিক আলোচনা আসলে মানে করতে গেলে এই প্রবলেমগুলো শিখতে গেলে যেটা আমাদের প্রথমে করতে হয় সেটা হলো কি আগের সমীকরণটা আমাকে নির্ভুলভাবে লিখতে হবে। এটা হলো প্রথম কাজ। নির্ভুলভাবে লেখা মানে আমরা কি কি উৎপন্ন হচ্ছে, যে মানে যে বিক্রিয়ক আমরা ইউজ করবো সেই বিক্রিয়ক থেকে উৎপাদ কি হচ্ছে এটা একদম সঠিকভাবে তোমাকে সংকেত সহ লিখতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে যে এই সমীকরণের সমতাটা তোমাকে নির্ণয় করতে হবে। সমতা তুমি বিক্রিয়াটা ঠিক মতো লিখতে পারলে, যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেট লেখা আছে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, এটা তুমি লিখতে পারলে ঠিক আছে, কিন্তু হয়তো তোমার সমতাটা তুমি ভালো করে করতে পারবে, তাহলে এই ঠিক লেখার কোনো মানেই থাকবে না, মানে একদম হিসাব নিকাশে একদম গন্ডগোল হয়ে যাবে। তো যাই হোক, তাহলে দ্বিতীয় কাজটা হলো সমীকরণের সমতা করা হয়ে গেলে তারপরে আমরা এখন চলে যাবো গণনাতে। সেই গণনাতে কিরকম দেখো এখানে বলছে যে ক্যালসিয়াম কার্বনেট থেকে একটা পদার্থ তৈরি হয়, সেই পদার্থটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড কি পরিমাণ তৈরি হচ্ছে সেই পরিমাণটা এখানে বলে দিয়েছে এমএল। এমএল হলে আমরা কি বুঝবো, ভর বুঝবো না আয়তন বুঝবো? হ্যালো, এমএল আয়তন। এমএল হলে আমরা আয়তন বুঝবো। তো যাই হোক, এখানে তাহলে আয়তনটা নির্ণয় করতে হবে। তো আয়তন নির্ণয় করতে গেলে দেখো যখনই আয়তনের কথা চলে আসবে তখনই কিন্তু তোমার আর বের করতে হবে কিসের থেকে, ভরের থেকে। তাহলে দেখো এখানে প্রবলেমের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো কি ভর, আরটা হচ্ছে আয়তন। তাহলে আমাদের এই যখনই ভর এবং আয়তনের বিষয়টা চলে আসবে তখনই কিন্তু আমাদের ইয়াটা কিন্তু মেমোরিটা কিন্তু এই যে এখানে চলে আসবে, এই যে সেই অনুসিদ্ধান্তের মধ্যে চলে আসবে। যে যেহেতু ভর ভর এখানে আমরা একাধিকবার বলেছি যে ভর কি মোল ভাববো, আমরা মোল কি আমরা ভর মনে করবো আর কি, যে কখনো মোল কখনো ভর। তাই ভর আয়তন অর্থাৎ এই দুইটা রাশির মধ্যে এখন আমরা এই দুইটা রাশি নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করবো। কি চিন্তা ভাবনা করবো, যে আমাদের যখন ভর এবং আয়তের কথা আসবে তখন আমাদের মেমোরিতে চলে আসবে, হ্যাঁ 22.4 লিটারে 22.4 লিটার সমান মানে হচ্ছে কোনো বস্তুর 1 মোল। 22.4 লিটার মানে হচ্ছে কোনো বস্তুর 1 মোল। যেহেতু এটা লিটারে আছে আর আমাদের যেহেতু আমাদের এমএল বলতে বলছে, এমএল এর হিসাবটা করতে বলছে, তখন আমরা সরাসরি চলে যাবো এই 22.4 কে আমরা কি 1000 দিয়ে গুণ দিলে তাহলে 22,400 এমএল হয়ে গেল। তাহলে 22,400 এমএল সমান হচ্ছে 1 মোল। আর 1 মোল যেহেতু বস্তুর কথাটা বলে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট, এই জন্য 1 মোল সমান কত হবে সেই জিনিসটা আমাদের ক্যালকুলেশন আমাদের চলে আসবে। তো ক্যালসিয়াম এখানে ক্যালসিয়াম কার্বনেটের ইয়াটা হচ্ছে তোমার মোলার ভরটা হচ্ছে বা আণবিক ভরটা হচ্ছে কত, 100। তুমি যদি এখানে হিসাব করে ক্যালসিয়াম কত, কার্বন কত, অক্সিজেন কত, সেইভাবে যেভাবে আণবিক ভর বের করে সেটা যদি তুমি বের করা জানো তাহলে তুমি এখানে পরিষ্কার বুঝতে পারবে যে হ্যাঁ এই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, তার মানে মোলার ভর হচ্ছে 100। অর্থাৎ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এখন আমরা ডান পাশে আমরা দেখবো যে বস্তুটা তৈরি হলো সেটা কতটুকু তৈরি হয়েছে। আচ্ছা, এখন আমি তার আগে বলি যে এই যে বিক্রিয়াটা আমরা লিখলাম, এখন যদি তোমাদের বলি যে তোমরা একটু বিক্রিয়াটা আমাকে একটু ইয়া করে পড়ো তো, যেমন আমি বললাম যে ক্যালসিয়াম কার্বনেট এটাকে আমরা হিট দিয়েছি, বিক্রিয়া ঘটেছে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এখন যদি বলি যে না সেটা ঠিক আছে, যদি বলি যে একটু পরিমাণ উল্লেখ করি একটু আমাকে বলো তো যে কতখানি ক্যালসিয়াম কার্বনেট আমি নিলাম আর কতখানি ক্যালসিয়াম অক্সাইড তৈরি হলো, কতখানি কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, তাহলে তুমি কি বলবা? তাহলে এখানে তোমাকে যেটা বলতে হবে সেটা হলো যে মোলের হিসেবে আমরা এখানে কিন্তু বলবো। আমরা আমাদের এখানে বলতে হবে কি মোলের হিসাবে। কি কি মোলটা কিভাবে হিসাব করব? মোলটা সবসময় আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি, আর সেই সংখ্যাটা থাকবে হচ্ছে বস্তুর একদম শুরুতে, তার মানে বস্তুর বাম পাশে। এখানে দেখো এখানে কিছুই নাই, কিছুই না থাকলে কত ধরতে হয়, ক্যালসিয়াম কার্বন এখানে কিছুই নাই, শুধু ক্যালসিয়াম কার্বন লেখা। তাহলে এখানে যদি আমি সংখ্যাতে প্রকাশ করতে চাই যে ক্যালসিয়াম কার্বনের কতখানি আছে, এখানে 2 থাকলে আমরা 2 বলতাম, 3 থাকলে 3 বলতাম, কিন্তু কিছুই নেই, তাহলে আমরা কি বলবো? হ্যালো, জি স্যার। তাহলে আমরা কি বলবো ক্যালসিয়াম কার্বন কতখানি? তাহলে এখানে আমরা বলবো যে ক্যালসিয়াম কার্বন যদি সংখ্যাতে বলতে চাই তাহলে আমাদেরকে যে এক মানে কি, এক মানে আমরা এক এইভাবে বলবো না, যেহেতু আমাদের এখন এই ইয়াটা বলতে হচ্ছে, মানে এখানে ভাষাটা হচ্ছে এরকম, সংখ্যা দিয়ে ভাষাটা হচ্ছে এরকম, আমরা এখানে মোল কথাটা আমাদের উল্লেখ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, সেটা ভেঙে বা বিক্রিয়া করে সেখান থেকে কি তৈরি হলো, যেহেতু এখানে কিছুই নেই, অন্য কোনো সংখ্যা নাই, তাহলে এখানে আমরা একটাই কাউন্ট করবো, তাহলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে এবং 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, আমাদের কথাটা এইভাবে বলতে হবে। যেমন দেখো এখানে নিচে একটা বিক্রিয়া দেখানো হচ্ছে, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বিক্রিয়াটা দেখাচ্ছি যে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড পানি তৈরি করেছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ মানে এটা সমতা করেই লেখা আছে। দেখো এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট কত লেখা আছে, এখানে কিন্তু যথারীতি একই লেখা আছে, অর্থাৎ এখানে মানে বেশি বড় মানে একের বড় যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু ইউজ করা হয়নি, কেন প্রয়োজন হয়নি বলে আমরা ইউজ করিনি। তাহলে এখানে আমরা বলবো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। তারপর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কত লেখা আছে, সেটা কি ওইরকম একই লেখা আছে না 2 লেখা আছে? 2। তাহলে এখানে আবার কি বলতে হবে, এখানে বলতে হবে যে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড।
তারপরে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সাথে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে যেহেতু ডান পাশে আমরা দেখছি যে না এখানে আরো ওই একের বেশি কোনো সংখ্যা এখানে, তাহলে এখানে আমরা ওইভাবে আগের মতোই বলবো যে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড, 1 মোল কার্বন ডাই অক্সাইড এবং 1 মোল পানি উৎপন্ন হয়েছে। তো এইভাবে যখন আমরা সংখ্যা মানে জিনিসটাকে আমরা পড়তে যাব তখন আমাদেরকে বিশেষ করে এই সমীকরণগুলোকে বা এই রিঅ্যাকশনের এই উপাদানগুলোকে আমরা বস্তুগুলোকে আমরা এইভাবে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করব। তো তো দেখো তাহলে আমাদের যেহেতু আমরা গণনায় চলে আসছি যে ক্যালসিয়াম কার্বনেট আণবিক যেহেতু এখানে 1 মোল ব্যবহার করা হয়েছে এবং 1 মোল যেহেতু তার আণবিক ভর হচ্ছে এত, তার মানে 1 মোল সমান হচ্ছে এখানে আসলে 100 গ্রাম। এখানে যেহেতু আমাদের ক্যালসিয়াম অক্সাইডের কথা এখানে প্রশ্নে কিছু বলা নেই, এটা নিয়ে আমরা কোনো কথাই বলবো না, এদিকে আমরা তাকাবোই না। আমরা এখন কি করবো, কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড কয় মোল তৈরি হয়েছে, কার্বন তৈরি হয়েছে 1 মোল। 1 মোল এই জন্যই আমরা এখান থেকে এখানে 22.4 লিটার লেখা হয়েছে। যদি এখানে 2 হতো তাহলে কিন্তু আমরা 22.4 এইভাবে লিখতাম না, তাহলে এখানে লেখা থাকতো 2 × 22.4। এত কথা বুঝতে পারছো তো? যদি 2 হতো, যদি 2 মোল যদি উৎপন্ন হতো তাহলে এখানে আমরা 2 × 22.4 এভাবে আমরা লিখতাম। তো যেহেতু 1 মোল তৈরি হয়েছে আর 1 মোলের আয়তন তো আমরা তো আগে থেকে আমরা জানি যে কোনো বস্তুর পরমাণু তাপমাত্রা চাপে যে কোনো গ্যাসিয়াস বস্তুর 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। এই জন্য 22.4 লিটার লিখে তারপরে আবার সেটাকে ইমেল করে দেওয়া হয়েছে, কারণ আমাদের প্রশ্নের মধ্যে ইমেলটাই চাওয়া হয়েছে, এই জন্য একবারে কনভার্ট করে নেওয়া হয়েছে 22,400 ইমেল। তাহলে এই সমীকরণ থেকে তাহলে আমরা এই ইনফরমেশনটা আমরা পেলাম যে ক্যালসিয়াম কার্বন আমরা সমীকরণ থেকে কি দেখলাম যে প্রতি 100 গ্রাম বা প্রতি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাচ্ছি হলো 1 মোল কার্বন ডাই অক্সাইড, আর যার আয়তন যদি হিসাব করি তাহলে হচ্ছে 22.4 লিটার বা 22,400 ml। এই হচ্ছে সমীকরণ থেকে আমরা একটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। এখন এই ইনফরমেশনটা আমরা ব্যবহার করে কোশ্চেনের মধ্যে এখন কি বলা আছে সেটার সাথে অ্যাডজাস্ট করে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো লেখা আছে, দেখো পরিষ্কার করে বলা আছে যে সমীকরণ অনুসারে এসটিপিতে, যেটা এখানে প্রশ্নের মধ্যে বলা আছে এসটিপি বা পরমাণু তাপমাত্রা চাপে, এসটিপিতে কি হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কি পাচ্ছি, কতখানি 22,400 ml কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। তাহলে আমরা কতক্ষণ তৈরি করতে হবে, কতখানি ভিতর থেকে তৈরি করতে হচ্ছে 45 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে আমরা 45 থেকে তাহলে কতটুকু পাবো, জাস্ট এখানে সেই তোমাদের ছোট ক্লাসে 9 10 ক্লাস শিখে আসছে সেই অঙ্কের মধ্যে এই অঙ্কগুলো তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে এখানে যেটা পরিমাণটা বের হবে সেই পরিমাণটা হচ্ছে এই পরিমাণ। দেখো তো এই ক্যালকুলেশনের মধ্যে প্রবলেম আছে কারো? যারা একটু নিয়মিত ক্লাস করেছো তারা একটু বলো যে তাদের প্রবলেম আছে কিনা, আর যারা নতুন আসছে তাদের প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক। বলো এই যে প্রবলেমটা আলোচনা করা হলো, ঠিক আছে তো? কি একজন তো বললো না স্যার, রোল কত? তুমি যে বললা যে সমস্যা নেই, রোল কত তোমার? 23। 23 নাম কি তোমার? স্যার আফরিন। আফরিন। তাহলে আফরিন তুমি সত্যিকার অর্থ বুঝতে পারছো তো? সামনে কিন্তু মান্থলি এমটি হবে, 16 তারিখ থেকে শুরু হবে। এমটির মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো এই বিষয়গুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে? এই জন্য এই প্রবলেমগুলো তোমরা এখনই খুব সুন্দর করে এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে শুধু 23 আর যে রোল 15, তারপরে 1 স্যার 17। বুঝতে পারছি আমি। তুমি কে? স্যার আমিও বুঝতে পারছি। কি যারা বুঝতে পারছো যারা রোলটা বলো, যেহেতু আসলে তোমাদের তো আমরা 2015। আচ্ছা 2001। আচ্ছা 15 নাম কি? সাবরিনা। সাবরিনা। আর আর হচ্ছে 1 হচ্ছে ইমামিনা। জি স্যার। 17 নাম কি? স্যার জুই। জয়। হ্যাঁ 17 কি? তুমি কোনো কথা বলছো না, হ্যাঁ কি খবর বলো? স্যার বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছো। আর ওইদিকে রোল 25 এর নাম কি? রোল নামটা বলো তো। 25 রোল 25। স্যার জিনিয়া জামান। জিনিয়া জামান। হ্যাঁ তুমি বলো যে তোমার এটা কি, এক্সপ্রেশনটা কি বলো আমাকে, যে এই এখন যে এই প্রবলেমটা আমরা শিখলাম আলোচনা করলাম এখান থেকে তোমার কি প্রবলেম ক্লিয়ার হয়েছে নাকি হয়নি আমাকে একটু বলো, আমি একটু যেহেতু স্যার বুঝতে পারছি। না পেরেছে কিন্তু পারার মধ্যে আমি বুঝতে পারছি যে তোমার ক্লিয়ারটা হয়নি। তো যে ক্লিয়ার না হলে কিন্তু এখন তো আর ওইভাবে তো পিছনে ব্যাক করা যাবে না। তুমি যদি প্রয়োজন মনে করো তাহলে আমাকে একটু অন্য সময় একটু কল করবে বা বুঝে নেওয়ার চেষ্টা করবে। জান্নাতের রোলটা কতজন বললো তুমি? তোমার রোলটা 2025। ও তুমি তো 25 না? হ্যাঁ ঠিক আছে, আমি তো 2025। তাহলে এখন বুঝতেই পারছো যে যারা ক্লাস নিয়মিত করেছো তাদের কাছে জিনিসটা কতটা সহজ মনে হচ্ছে, আর যারা একটু ইরেগুলার হয়ে গেছো তাদের কাছে জিনিসটা কেমন লাগছে। এরপরে দেখো আমি কিন্তু বারবারই বলছিলাম যে দেখো আমরা ক্যালকুলেশনটা করলে এই ক্যালকুলেশন আগের যে ক্যালকুলেশন করলে এর মধ্যে পার্থক্য কতখানি? খুব বেশি পার্থক্য আছে?
পার্থক্য কিন্তু কিছুই নাই, আগের সেই ক্যালকুলেশন গুলো আমাদের ঘুরে ফিরে চলে আসতেছে। এরপরে যেটা করবো সেটা একই ধরনের বিষয়, এখানে একটুখানি শুধু তোমাদেরকে একটুখানি মানে জাস্ট আই ওয়াশ করেছে। সেটা কিরকম, যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 45 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, মানে আমি এই পরিমাণটা দেখো একই রেখেছি, বস্তুটা একই রেখেছি, শুধুমাত্র ভিন্ন কোথায় একটু পার্থক্য করেছি, সেই পার্থক্য দেখানোর জন্য একই উদাহরণটি আবার নিয়ে আসলাম। যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 45 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত করে প্রমাণ তাপমাত্রা চাপে কত ইমেল কার্বন ডাইঅক্সাইড তৈরি করা যাবে। তাহলে এখানে আসলে বিষয়টা কিছু না, বিষয়টা আগের প্রবলেমে শুধু তোমাদেরকে একটু কি করে দিলে, একটু বিভ্রান্তি করে ফেলার জন্য একটু কি করে দিলে, একটু বাড়তি একটু ইনফরমেশন দিয়ে দিছে যে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাও। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া আমি করাবো, করাইলে আমরা যা বিক্রিয়াতে যা উৎপন্ন হয় হবে, আমি বিক্রিয়াটা সঠিকভাবে লিখবো। প্রথম কথা কি, রাসায়নিক বিক্রিয়াধর্মী প্রবলেমগুলোর ক্ষেত্রে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা সঠিকভাবে লেখা, সঠিকভাবে লিখে তারপর সেটাকে সমতা করো, সমতা করার পরে আমরা ক্যালকুলেশনে আসবো যে কোথেকে কি করা যায়, কি ইনফরমেশন দেওয়া আছে, কোথেকে আমরা শুরু করবো, সেটা আমরা ঠিকঠাক করে আমরা ক্যালকুলেশনে চলে আসবো। তাহলে দেখো এখানে আমাদের তৈরি করতে হবে কিন্তু কি, আসলে তৈরি করতে হবে কি, এই চুনা পাথর থেকে আমাদের তৈরি করতে হবে, তৈরি করবো কি, কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা তৈরি করবো চুনা পাথর থেকে, তৈরি করবো বস্তুটা কি, কার্বন ডাই অক্সাইড। চুনা পাথর কতখানি আমরা ইউজ করতে হবে সেটাও বলে দেওয়া আছে। আর এখানে বাড়তি একটা ইনফরমেশন হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে তুমি বিক্রিয়া করাও, হ্যাঁ বিক্রিয়া করাবো, এই বিক্রিয়া করানো পর্যন্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ, এছাড়া কোনো কাজ নেই। আর বিক্রিয়ার থেকে যে জিনিসগুলো উৎপন্ন হবে, দেখো এখানে আমাদের সব মিলে কিন্তু আমাদের বিক্রিয়ক উৎপন্ন মিলে সব মিলে হচ্ছে পাঁচটা বস্তু, ক্যালসিয়াম কার্বনেট একটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে একটা, কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা, আর হচ্ছে পানি হচ্ছে, সব মিলে পাঁচটা এখানে বস্তু, দুইটা হচ্ছে বিক্রিয়ক আর তিনটা হচ্ছে উৎপাদ। এই পাঁচটার মধ্যে পাঁচটাই আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে দুইটা, একদিকে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর একদিকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে বাকিগুলো আমাদের কোনো প্রয়োজন এখানে, যেহেতু প্রশ্নের মধ্যে উল্লেখ করা নাই, এই বিষয়গুলো কোনো সম্বন্ধে কোনো কিছু বলা নেই, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করবো না। তাহলে আমাদের মেইন দুইটা বিষয় থাকবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বন, আর ওদিকে হলো কার্বন ডাই অক্সাইড। এখন তুমি বিক্রিয়া ঘটালা, বিক্রিয়া ঘটিয়ে তুমি সমতাটা করে ফেললা, এরপরে এখন তোমাকে ক্যালকুলেশন আসতে হবে সেই আগের মতোই, যে ক্যালসিয়াম কার্বনেট এখানে কতখানি ইউজ করেছে, এখানে আমরা 1 মোল ইউজ করেছি, আর ওদিকে কার্বন ডাই অক্সাইড কতখানি তৈরি হয়েছে, সেখানে 1 মোলই তৈরি হয়েছে। তাহলে আগের হিসাবটা একদম সেম, তাহলে এখানে 1 মোল মানে 100 গ্রাম, আর 1 মোল সমান 22.4 লিটার, বা এমএলটা 22,400 এমএল। ব্যাস আমরা সমীকরণ থেকে কি দেখতে পাচ্ছি, সে আগের কথাগুলো একদম হুবহু চলে আসবে, এখানে নতুন করে বলার কিছু নাই। তাহলে এই হচ্ছে, দেখো কতটুকু পার্থক্য, পুরো পার্থক্য শুধু একটা সমীকরণটা লেখাটাই হচ্ছে এখানে হলো পার্থক্য। ওখানেও সমীকরণ ঘটেছে, কিন্তু একটা বস্তুকে আমরা ভেঙে দুইটা বস্তু তৈরি করেছি, আর এখানে দুইটা বস্তু নিজের মধ্যে বিক্রিয়া করে তিনটা বস্তু তৈরি করেছে। এই তিনটার মধ্যে আমাদের একটা দরকার, সেটা আমরা বেছে নিয়েছি, কতক্ষণ তৈরি করেছে সেটা আমরা ঠিকঠাক করে জাস্ট আমরা ক্যালকুলেশন রয়েছে, এটুকুই হচ্ছে পার্থক্য। এছাড়া এই দুইটা প্রবলেমের মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য নেই। আচ্ছা, এরপর যেটা আমরা এখন আমাদের আলোচনা মানে দেখাবো, সেটা হলো যে আগের কথাগুলি থাকবে, একটুখানি সামান্য এখানে একটু ভিন্নতা আছে, সেটা হলো এখানে পিওরিটি একটা বিষয় আছে। দেখো এখন এতক্ষণ ধরে তোমরা যে দুইটা উদাহরণ দেখলে, যে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা বস্তু তৈরি করছি, তো এখানে যেমন এখানে যেহেতু বিশুদ্ধতার কথা এখানে কোনো কিছু উল্লেখ করেন, তার মানে ধরে নেবো যে এখানে একেবারে ক্যালসিয়াম কার্বনেট 100% বিশুদ্ধ। যেহেতু এখানে বিশুদ্ধতার কথা বিষয় নিয়ে কোনো কথা বলেনি, তার মানে ধরে নেবে এই ক্যালসিয়াম কার্বনেট, এতক্ষণ যে ক্যালকুলেশন আমরা শিখলাম, এটা হচ্ছে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট থেকে। যদি বিশুদ্ধ না হয় তাহলে সেই কথাটা উল্লেখ করে দিবে, সেই কথাটা দেখো এই প্রবলেমের মধ্যে উল্লেখ করে দিয়েছে, যে চুনা পাথরের একটি নমুনায় 85% ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে কি হলো, চুনা পাথরের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা উপাদান। তো সেই ক্যালসিয়াম কার্বনেট থেকে তোমাকে কি তৈরি করতে হবে, যে সেই দেখো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 100 এত গ্রাম 50 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করে, তার মানে কি দ্বিতীয় অংশটা কিন্তু আবার সেই দ্বিতীয় প্রবলেম, যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেটকে দ্রবীভূত করে, তার মানে শেষ লঘু হাইড্রোক্লোরিক এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত, অর্থাৎ এই দ্বিতীয় প্রবলেমটা এখানে তুলে দিয়েছে। তাহলে বাড়তি এখানে ইনফরমেশনটা কি দাঁড়ালো, বাড়তি ইনফরমেশনটা দাঁড়াচ্ছে যে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট আমরা ইউজ করব, এখানে একটু ঝামেলা রয়ে গেছে। ঝামেলা মানে এখানে পিউরিটি আসলে 100% নেই, অর্থাৎ এই চুনাপাথরের মধ্যে বললাম যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, তার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা উপাদান, এবং এছাড়া ধরো ম্যাগনেসিয়াম কার্বন থাকে, এবং বিভিন্ন ধরনের ধুলাবালি এবং অন্যান্য উপাদানগুলো থাকে। তাহলে যেহেতু ইমপিওর হওয়ার কারণে এখানে তারা বলে দিল যে হ্যাঁ তুমি একটা নমুনা নাই, নমুনার মধ্যে চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট আছে, অন্যান্য বস্তু আছে, এই জন্য এটা 100% পিওর নয়, সেই পিওরিটির পরিমাণটা বলে দিচ্ছে কত, 85%। এখন আমরা এতক্ষণ ধরে যে ক্যালকুলেশন শিখছি, এটা হচ্ছে 100% বিশুদ্ধ, যে 100% যদি বিশুদ্ধ হয় তাহলে প্রতি 100 গ্রাম থেকে আমরা 1 মোল পাই কার্বন ডাই অক্সাইড, যার আয়তন হচ্ছে 22.4 লিটার।
যে চুনাপাথর ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট যদি বিশুদ্ধ হয় তাহলে আমরা আগের প্রবলেমগুলোতে আমরা দেখলাম যে প্রতি 100 গ্রাম থেকে আমরা পাচ্ছি কত 1 মোল, অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 1 মোল ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারি। 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারি, বা প্রতি 100 গ্রাম থেকে তৈরি করা যায় 22.4 লিটার। কিন্তু যদি এটা পিওর না হয় তাহলে এই ইনফরমেশনটা আমরা আর শুরুতে একদম যেভাবে এখানে ঝটপট করে বিক্রিয়া লিখলাম, পরিমাণটা লিখলাম, তারপর ক্যালকুলেশন চলে আসে, এই কাজটা আমরা করতে পারবো না। তাহলে আমাদের কি করে নিতে হবে, তাহলে আমাদের পিওরিটির বিষয়টাই আমরা এখানে ধরে মানে ঠিক করে নিতে হবে যে আসলে আমি যে এখানে 150 গ্রাম ব্যবহার করলাম এটা কি আসলে 150 না, এটা 150 না। এর মধ্যে ওই ঝামেলাটা যদি আমরা বাদ দিয়ে দিই, ইম্পিওর অংশটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই 150 থাকবে না, একটুখানি কমে আসবে। যেহেতু বলছি 85% বিশুদ্ধ, এই জন্য একটুখানি কমে আসবে। তো তাহলে আমরা পিওরিটি, তাহলে এই ধরনের এই পিওরিটির কথা যেখানে উল্লেখ থাকবে সেখানে আমরা এই যে বস্তুতে আমাদের কাজ করতে হবে সেটা কতখানি পিওর আছে বা অ্যাকচুয়ালি আমরা কতখানি ইউজ করছি সেইটাকে আমাদের ঠিক করে নিতে হবে। আমরা এখানে আপাত দৃষ্টিতে 150 না, আসলে 150 না, কি এই যে 5%, মানে 5% ঝামেলা আছে, 15%, এই 15%কে আমরা বাদ দিয়ে দেবো। সেই বাদ দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম যে সেটা তুমি এখানে একটু শর্টকাটে করা হয়েছে, তুমি এইভাবে করতে পারো যে 80% অর্থ, কথাটার অর্থ কি, 80% কথাটার অর্থ প্রতি 100-র মধ্যে 85 ভাগ। বিষয়টা এরকম না? হ্যালো, জি স্যার। তাই প্রতি 100 ভাগের মধ্যে 85 ভাগ, তার মানে 15 ভাগ হচ্ছে হলো ওই ইম্পিওর। তাহলে আমরা ওইভাবে যদি লিখি যে 85% অর্থ হচ্ছে 100-র মধ্যে 85, অর্থাৎ 100 প্রতি 100 গ্রামের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট 85 গ্রাম। তাহলে একে কত 150 গ্রাম, কত যে 100 গ্রাম চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে 85 গ্রাম, একে কত 150 কত, সেই জিনিসটি ক্যালকুলেশনটি একটু ছোট্ট করে দেওয়া হয়েছে যে 100-তে 85 আর 150-এ কত, তার মানে 85 × 150/100, এটাকে তোমাকে গুণভাগ করলে ফলাফলটা আসবে। ফলাফল যাই আসুক এটা আমাদের বিষয় না, মানে আমাদের ক্যালকুলেশন যে আমরা করছি, করার যে নিয়মটা ঠিক আছে কিনা এইটা হচ্ছে আমাদের মেইন বিষয়। তাহলে এখানে একটা ফলাফল মানে ঠিক করা হয়েছে যে 127.50 এত গ্রাম। তার মানে আমরা অ্যাকচুয়ালি চুনাপাথর ব্যবহার করলাম 150, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আসলে মানে ক্যালসিয়াম কার্বনেট আসলে এখানে সেই 150-এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আসলে 127 গ্রাম, 27 গ্রাম। এখন এই 127 গ্রাম দিয়ে আমরা ক্যালকুলেশনটা যাবো। এখন কিভাবে ক্যালকুলেশন, এখন ওই আগের যে দুইটা প্রবলেম তুমি করেছে সেই কাজটা তোমাকে করতে হবে। এরপরে আর নতুনত্ব আর কিছু নেই। আগের দুইটা প্রবলেম যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি মনে করি যে এখন আর তোমাকে নতুন করে আর বলার মতো আর কোনো কিছু এখানে আর পাওয়া যাবে না। দেখো সংশ্লিষ্ট বিক্রিয়া, হ্যাঁ তুমি আগের বিক্রিয়া তো তাই করেছো, এই দেখো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছো যে সংশ্লিষ্ট বিক্রিয়া, হ্যাঁ বিক্রিয়াটা ঘটালে তারপরে ক্যালসিয়াম কার্বনেট কি কতটুকু ইউজ হলে কতটুকু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, জাস্ট সেই অঙ্কটা এখানে নিচে লিখে দেওয়া হয়েছে, আর এখানে অন্য কোনো কিছুই করা হয়নি। তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়া তার পরিমাণ কতখানি পরিমাণ থেকে কতখানি তৈরি হচ্ছে সেটা সমীকরণ অনুসারে কি সংগঠিত সমীকরণ বা সংগঠিত বিক্রিয়া অনুসারে 100 গ্রাম থেকে এতটুকু পাওয়া যায়, একে কত, এটা 127। এখন কিন্তু আমরা 150 কিন্তু ইউজ করি নাই, কারণ 127টা আমরা আগে ওইভাবে আমরা ঠিক করে নিলাম। যদি আমরা 150 যদি ইউজ করতাম তাহলে আমাদের ক্যালকুলেশনে ভুল হতো, সেটা কোনোভাবে ঠিক হতো না। এই জন্য আমরা ইম্পিওর কথা হলে সেই ইম্পিওরিটিটাকে আমরা বাদ দিয়ে আসলে আমাদের যেটুকু ইউজ করা মানে পিওর যেটুকু সেটুকু নিয়ে আমাদের কাজ করতে হবে। এই হলো এই রাসায়নিক তোমার বিক্রিয়া ধর্মী আসলে প্রবলেম। তো এটা এখন আমি তোমাদের প্রশ্ন করছি যারা আমার সাথে আছে এখন, যে এখন তোমরা বলো যে এই তিনটা প্রবলেমের যে আলোচনা হলো এর মধ্যে পার্থক্য খুবই সামান্য। তো তোমাদের কার মানে কি অবস্থা সেটা আমরা যদি একটু বলো। হ্যালো, যদি সমস্যা থাকে আমাকে বলো যে এইখানে সমস্যা আছে, এইখানে আবার একটু নক করেন, আমি আবার একটু রিপিট করবো। স্যার আমরা যে 127.50 গ্রাম বের করছি ওইটা কি অবিশুদ্ধ, ওইটুকু বের করছি? আচ্ছা তুমি রাশিটা আবার একটু পড়ো, রাশিটা একটু পড়ে না। চুনা পাথরের মধ্যে অনেক 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 জিনিস থাকে, তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা। এই জন্যই তারা উল্লেখ করে দিচ্ছে, যেহেতু একই সঙ্গে যেহেতু ধরো অনেক কিছু আছে, তার মানে ক্যালসিয়াম কার্বনেটটা আসলে এরকম পিওর না, এই পিওর না হওয়ার কারণে তারা এইভাবে উল্লেখ করে দিয়েছে। যেহেতু চুনা পাথর একটা জিনিস দিয়ে চুনা পাথর না, চুনা পাথরের মধ্যে বললাম তো ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ধুলাবালি এবং অন্যান্য উপাদানও এর মধ্যে থাকে।
তো এটা একটা বলতে পারে একটা মিক্সচার, চুনাপাথরের একটা মিক্সচার, একটা সাবস্টেন্স। এই মিক্সচারের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা উপাদান। তো সেটাই বলছে, তো সেই মিক্সচারের মধ্যে হিসাব করে দেখেছে যে আসলে ক্যালসিয়াম কার্বনেট তো অনেক বেশি থাকে, সেই বেশি পরিমাণটা কত, 85%। বাকি 15%, বাকি 15% হচ্ছে অন্যান্য উপাদান। তাহলে আমরা তো যখন ক্যালকুলেশন করব, তখন ধরো আমাদের মানে আমরা যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি করবো এই চুনা পাথর থেকে, আমাদের পিওর ক্যালসিয়াম কার্বন আমাদের নেই, কিন্তু কাজ তো আমাদের করতে হবে, তখন তোমাকে এই রাস্তায় আসতে হবে। বা তুমি তুমি একটা ইন্ডাস্ট্রি, তুমি একজন কেমিস্ট, তোমাকে কার্বন ডাইঅক্সাইড দরকার, সেই কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে থেকে ক্যালসিয়াম কার্বনেট থেকে। তুমি জানো যে আগে তুমি শিখে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তুমি বাজারে গেলে ক্যালসিয়াম কার্বনেট কেনার জন্য সবাই বললো যে না ভাই, আসলে পিওর ক্যালসিয়াম কার্বন আমরা কেউ দিতে পারবো না, আপনি যদি নেন তাহলে চুনা পাথরটা নিয়ে যান, যেহেতু চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট বেশিরভাগ থাকে, অল্প কিছু ভেজাল থাকে। সেই ভেজালটা এখানে বলে দেওয়া আছে 15%, মানে 85% হচ্ছে হলো ক্যালসিয়াম কার্বন, বাকি 15% হচ্ছে ভেজাল। এখন তুমি সেটি তো বাজার থেকে কিনবা, এখন কতখানি কিনবা সেটা তুমি কি ক্যালকুলেশন করবা। হয়তো তোমার ধরো মনে করো আছে তোমার ধরো দরকার যে হ্যাঁ আসলে কার্বন ডাইঅক্সাইড আমার এই পরিমাণ দরকার। দেখো যে দ্বিতীয় প্রবলেমের যে উত্তরটা আমি সেটা দেখাচ্ছি তোমাদের, যে তোমার দরকার হচ্ছে কতখানি, এই পরিমাণ। এই পরিমাণ যদি দরকার হয়, তাহলে তুমি কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু তুমি ঠিক করতে পারবা যে আসলে তোমার কতটুকু আসলে ওই বাজার থেকে তোমাকে নিতে হবে, কতটুকু বাজার থেকে। আচ্ছা, আমি একটা সহজ যদি তোমাদের একটা উদাহরণ তোমাদেরকে যদি বোঝার জন্য আমি বলি, সেটা হলো এরকম, যখন ধরো তুমি চাউলের মধ্যে হয়তো ডাউল আছে, তুমি তোমার ছোট ভাইকে বললা যে হ্যাঁ দেখো দোকানে আমি ওই যে নিচে একটা দোকান আছে, দোকানে চাউল কিনতে হবে, কিন্তু চাউলটা পিওর নাই, ওর মধ্যে কিছু সমস্যা আছে। আমি যেটা জানি যে 1 কেজি চাউলের মধ্যে ওখানে 150 গ্রাম, ওখানে বা 200 গ্রাম ওই ঝামেলা আছে, কিন্তু আমার তো চাউল তো দরকার হলো 2 কেজি, তাহলে আমি কতখানি চাউল, কতখানি ওই ভেজাল সহ নিয়ে আসলে আমার 2 কেজি হবে? কে বলতে পারবে এই হিসাবটা? তোমার চাউল দরকার 2 কেজি, কিন্তু ওই যেখান থেকে তুমি চাউল নিয়ে আসবে সেই চাউলের মধ্যে অন্য জিনিস আছে, ধরো ডাউল মিশানো আছে, অন্য জিনিস মিশানো, তো তুমি এটা হিসাব, দোকানদার বলে দিচ্ছে ভাই আমার এই ভেজাল যতই হোক, আপনি যদি 1 কেজি নেন এর মধ্যে আপনি 800 গ্রাম চাউল পাবেন, আর বাকি 200 গ্রাম বাদ দিয়ে দেন, কিন্তু চাউল তোমার 2 কেজি দরকার, তাহলে তুমি চাউল কতখানি কিনবে? 2 কেজি কিনবা নাকি বেশি কিনতে হবে? 2 কেজি 400 গ্রাম কিনবো। না, বেশি তাহলে তো আমি কিনতে সেটি হবে। বলতেছি, বেশি কিনবা না কম কিনবা? 2 কেজি কিনবা? বেশি বেশি কিনবো। কিনতে হবে। বেশি কিনতে হবে। কেন? যে তোমাকে বলে দিয়েছে যে এখানে কিন্তু এই পরিমাণে কিন্তু ইম্পিউরিটিস আছে, আর তুমি তো জানো তোমার লাগবে 2 কেজি, তাহলে তুমি সেভাবে হিসাব করবা যে আমি 1 কেজি কিনলে যদি 800 গ্রাম পাই, তাহলে আমি 2 কেজি আমার জন্য আমার কতটুকু লাগবে। হ্যাঁ, আমার 2 কেজি 400 গ্রাম হলে তাহলে প্রতি 1 কেজি থেকে 200 গ্রাম বাদ গেল, বাস হয়ে গেল, 400 গ্রাম বাদ দিয়ে দিলাম, আমার 2 কেজি হয়ে গেল। এই হিসাবটা সেখানে ঠিক এইরকমই। হ্যাঁ, ধরো তোমার এখানে ক্যালসিয়াম কার্বনের কত দরকার, 28.5 লিটার দরকার, 28.5 লিটার দরকার। এই 28.5 লিটার তুমি পাবা কতখানি ক্যালসিয়াম কার্বন ইউজ করলে? সেটা পাবে হচ্ছে 127 গ্রাম। যদি তুমি ইউজ করতে পারো ক্যালসিয়াম কার্বনে, তাহলে তুমি এই 28.5 গ্রাম তুমি কার্বন তৈরি করতে পারবে। এটা হলো তোমার হিসাব। এবং এই 127 এটা কিন্তু পিওর, এখানে কিন্তু কোনো ঝামেলা নাই, একদম 100% ক্যালসিয়াম কার্বনেট পিওর। সেরকম পিওর ক্যালসিয়াম কার্বনেট যদি 127 গ্রাম ইউজ করো, তাহলে তোমার তৈরি হয়েছে 28 লিটার, 28 লিটার তোমাকে তুমি কার্বন ডাইঅক্সাইড পাবে, এবং তোমার এটিই দরকার। কিন্তু বাজারে গিয়ে দেখলা যে না আসলে তো 100% বিশুদ্ধ নেই, সবাই বলে দিচ্ছে, একদম অনেস্টলি বলে দিচ্ছে, না ভাই দেখেন আমার কিন্তু 80% বিশুদ্ধ, একদম বলছে না ভাই আমার কিন্তু 90% বিশুদ্ধ। আচ্ছা ধরো তুমি 85% তুমি এটি কিনবা, এটির দাম একটু কম পেয়ে গেলে এটি তুমি কিনবা, তাহলে তুমি কি হিসাব করতে হবে যে তুমি যদি এই 28 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে গেলে 127 গ্রাম তোমার পিওর লাগবে, তাহলে 127 যদি তুমি পেতে চাও, তাহলে কিন্তু তুমি 127 যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে ওই যে যেহেতু 15% ভেজাল আছে, তাহলে তোমাকে কতখানি নিতে হবে, তখন তোমাকে হিসাব করতে হবে যে আমি 15%, তাহলে 85 গ্রাম, এখানে 80% 85% অর্থ হচ্ছে 85 গ্রাম বিশুদ্ধ আর 15 গ্রাম হচ্ছে ইমপিওর। তার মানে এখানে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে যে 85 গ্রাম যদি আমি পাই, আমাকে বস্তু নিতে হয় 100 গ্রাম। আমার কথাটা কিন্তু বোঝার চেষ্টা করুন। আমি যদি 85 গ্রাম যদি আমি নেই, তাহলে তাহলে আমাকে আমার প্রয়োজন 85 গ্রাম, তাহলে আপনাকে নিতে হবে কত, 100 গ্রাম, কারণ 15% ভেজাল আছে, তাহলে 100 গ্রাম নিলে আমি 15 গ্রাম বাদ দিয়ে দিলাম, আবার থাকলো 85 গ্রাম। বিষয়টা এরকম হবে না? জি জি স্যার। স্যার। কথাটা কিন্তু বোঝার চেষ্টা করো, এটা কিন্তু বোঝারই কিন্তু বিষয়। তাহলে তুমি সেটাই তুমি চিন্তা করো যে 85 গ্রাম আমি আমি মানে আমার প্রয়োজন 85 গ্রাম যদি বস্তু হয়, তাহলে ভেজাল বস্তু হচ্ছে 100 গ্রাম, একে কত, 127 কত, তাহলে দেখবে যে সেই 150 চলে আসে। তখন বলবো যে ভাই আপনি আমাকে 150 গ্রাম দেন,
তুমি 50 গ্রাম নিয়ে আসবা, তুমি সেটাকে যদি আবার উল্টো করে হিসাব করো যে 100-তে পাই 85, একে কত, 150-এ কত, দেখো দেখে এই ক্যালকুলেশন করো, আবার ঠিকই হয়ে যাবে। এটা হলো পিওর। আর যদি তুমি পিওরে হিসাব করে যদি ইমপিওর কিনতে যাও, তখন তোমাকে ওই উল্টো হিসাব করতে হবে। আমি আমার 85 গ্রাম দরকার, তাহলে আমি কতখানি নেব, 15% ভেজাল আছে, ভাই আমাকে তাহলে 85 হলে আমাকে 100 দিতে হবে, একে কত, 127 কত, ও ভাই আমার 150 গ্রাম আমাকে দিয়ে দেন। আমার কথা বুঝতে পারলে তো? জি জি স্যার। স্যার। স্যার আমাদের যে এই যে ভেজাল সহ যে ইয়াটা অঙ্কটা এগুলো আসবে? এগুলো আসবে, এটা তো এটাই, এগুলোই তো অঙ্কের মূল আকর্ষণ। তুমি কতটুকু বেসিকটা ইয়া করতে পারলা, হ্যাঁ। আর একটা জিনিস শুধু সবসময় যে তুমি পিওর পাবা, এটা কোনো নিশ্চয়তা দেওয়া যায়? হ্যাঁ, এটা কি নিশ্চয়তা দিতে পারবো তুমি নো যে হ্যাঁ স্যার। সবসময় তো ইয়া হবে যে তুমি সঠিকভাবে পেয়ে যাবা? হয়তো তুমি গেলে হ্যাঁ পেয়ে যাচ্ছ, তারপরে দোকানদার যেহেতু অনেস্টলি তোমাকে চেনে, তোমাকে বললো যে স্যার আমি যাই বলি না কেন, 100% যাই বলি না কেন, আপনি পাবেন না স্যার, 95% বিশুদ্ধ আছে স্যার, আপনাকে গোপন ভিতরের কথাটা বলেই দিলাম। অনেকে আছে তারা হয়তো সামান্য কিছু ইম্পিওর থাকবে, সেটা বলে না, সেটাকে তোমাকে ইয়ে আছে স্কিপ করে দেয়, তোমাকে লুকায় যায় যে আমার দুর্নাম হয়ে যাবে বা আমি টাকার প্রফিট আবার বেশি হবে, এরকম অনেকে করে। যেহেতু তোমার সাথে চেনা জানা আছে হয়তো ব্যবসায়, সে বলবে স্যার আমি যাই বলি না কেন, মানুষকে যাই বলি না কেন, আমার জিনিসটা কিন্তু 82% বিশুদ্ধ, 92% বিশুদ্ধ, বা 95% বা 98% বিশুদ্ধ। ওই যে 2%, ওই 2% হিসেবে তোমাকে করতে হবে, কারণ তুমি তো একটা কোম্পানির কেমিস্ট, তোমারও তো অনেক কিছু নির্ভর করতেছে। তুমি কিনবা হিসাব করে সেই জিনিসটা থেকে অন্য জিনিস তৈরি করবা, সেটা বাজারে বিক্রি করবা, সেটা দিয়ে তো তোমার ইন্ডাস্ট্রি চলবে, তাই না? এখানে অনেক মানে ব্যাপার স্যাপার আছে আর কি হিসাবের। তো এই জন্য এই হিসাবগুলো তোমাকে অবশ্যই শিখে রাখতে হবে। যদি তুমি শিখে না রাখো, তাহলে এই ধরনের প্রবলেম করতে গিয়ে মানে করতে গিয়ে তোমার সমস্যা হয়ে যাবে। কখনো হিসাব তোমাকে একদম ইজি করে কখনোই তোমাকে দিবে না, বা কখনোই তো ইজি ভাবে তোমার সবকিছু সমস্যা আসবে না। হ্যাঁ 100 আসতে পারে, অসুবিধা কি, তখন ইজি হয়ে গেল। কিন্তু এরকম যখন একটু প্রবলেম মানে একটু ভিতরে একটু সমস্যা আছে, এরকম যখন থাকবে, তখন তো তোমাকে এগুলো তো মানে শেখানো তো তুমি তো সলভ করতে পারবে না। তাহলে এই পিওরিটির বিষয় দিয়ে যে প্রবলেমটা তোমাদের দেখালাম, এখানে কিন্তু মূলত এই পিওরিটিটা ঠিক করে নেওয়াটাই হচ্ছে কিন্তু এখানে মূল আকর্ষণ। তারপরে যে সংশ্লিষ্ট বিক্রিয়া, এই বিক্রিয়ার থেকে নিচের অংশটা এই যে দ্বিতীয় প্রবলেম একদম হুবহু, সেটা ঠিক আছে তো? যে পিওরিটি ঠিক করার পরে আমরা পরে যা করছি সেটা হলো যে এই দ্বিতীয় প্রবলেমটাই, তাই না?